টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি, কেউ বলছেন বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া হিসেবে দেখছেন যে সব কিছু তো নয়, B1 B2 ভিসা আবেদনকারীদের মানতে হবে আমেরিকার কঠিন শর্ত অর্থাৎ ভিসা পাওয়ার ক্ষেত্রে। সে কারণেই প্রতিক্রিয়াটি মিশ্র বা দুঃসংবাদ যেভাবেই আমরা বলি না কেন, এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। তার বাইরে যদি হাতে সময় থাকে তাহলে অ্যাসাইলাম আবেদন সাময়িকভাবে স্থগিত আছে, এর কনসিকুয়েন্সটা কি সেটাও আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার, আমি জানি আজকে অনেক ব্যস্ত আপনি আছেন, সেই ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকের যে বিষয়টি নিয়ে আমরা সরাসরি আপনার কাছে চলে যেতে চাই প্রশ্নে, যে এই যে বাংলাদেশিদের জন্য আমরা মিশ্র প্রতিক্রিয়াই বলি বা দুঃসংবাদই বলি, B1 B2 ভিসা অর্থাৎ ভ্রমণ ভিসা এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে যে আবেদনকারীদের একটা কঠিন শর্ত দেওয়া হচ্ছে, বন্ডের কথা বলা হচ্ছে, ভিসা বন্ডের কথা বলা হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইব যে এই যে আসলে ভিসা বন্ড, এটা আসলে কি, এবং এই নতুন ভিসা বন্ড কর্মসূচির আসলে মূল উদ্দেশ্যটা কি? অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমি আপনাদের অনুষ্ঠানে হয়তো অনেক আগে বলেছিলাম যে যেই কটা ভিসা বন্ডের তালিকায় ছিল বাংলাদেশের নাম হয়তো চলে আসতে পারে, কারণ তারা ভিসা বন্ডে এইসব দেশকে নিচ্ছে যেই সব দেশের সাথে আমেরিকার মানে নিরাপত্তা জনিত কারণে অনেক ইনফরমেশন শেয়ার হয় না, এবং যে সব দেশের লোকজন আমেরিকায় এসে ওভারস্টে করে এবং মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছে, মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, মোটামুটি একটা নেগেটিভ যে সব দেশ, ওই সব দেশের আওতায় বাংলাদেশ নাম পড়ে গেল। এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং দুঃখজনক হলো সত্য, আমরা এখন ওই কালো তালিকার মধ্যেই পড়ে গেলাম। এটা আমরা কোনো সময় আমাদের এক্সপেকটেশন ছিল না। সো এটা কিন্তু ফাইনাল যেটা শুরু হচ্ছে, এটা এখানে কিন্তু মানে আর সম্ভাবনার কথা বলা হচ্ছে না, অর্ডার অলরেডি চলে আসছে যে এটা জানুয়ারি 21, 2026 থেকে এটা কার্যকর হয়ে যাবে। অনেকের প্রশ্ন, যদি এই মুহূর্তে কেউ আগে কেউ অ্যাপ্লাই করে থাকে বা এবং এখন যদি কেউ অ্যাপ্লাই করে ভিসা ফি দিয়ে ডেট নিতে পারে, তাদেরটা কি বর্তমান ভিসা বন্ড আওতায় পড়বে কিনা? লটা হচ্ছে হবে যখন ইন্টারভিউ হবে, যে যখন অ্যাপ্লাই করেছে তখন না, যখন সে ইন্টারভিউটা হবে, যদি জানুয়ারি 21, 2026 এর পরে হয়, তখন ভিসা অফিসারের ডিসক্রিপশন, ভিসা অফিসারের ইন্টারভিউর পরে তাকে অ্যাপ্লিক্যান্টকে জানাতে পারবে আসলে তার লাগবে কি লাগবে না। অনেকের ক্ষেত্রে ভিসা বন্ড লাগবে না, সবার যে লাগবে এরকম আমরা বলতে পারি না, তবে অনেকের ক্ষেত্রে লাগবে না, আবার অনেকের ক্ষেত্রে লাগবে। এটা আমরা একটু কয়েকদিন যাবত কথা বলছি, 5,000, 10,000, 15,000। তা আপনি যে বলছেন অনেকের ক্ষেত্রে লাগবে, অনেকের ক্ষেত্রে লাগবে না, তো এইটা কিভাবে পার্থক্যটা নিরূপিত হবে কিভাবে, তাহলে যে কার লাগবে কার লাগবে না? ধন্যবাদ। পার্থক্যটা নিরূপিত হবে কনসুলার অফিসার যখন একটি অ্যাপ্লিক্যান্টকে ইন্টারভিউ নেবে, তখন সে তার পারিপার্শ্বিক অবস্থা, ওই লোকের এডুকেশন, এমপ্লয়মেন্ট, অ্যাসেট
ট্রাভেল হিস্ট্রি সবগুলো দেখে অনুমান করতে পারবে। তারা অনুমানটা যে সবসময় সঠিক হবে এমন না। আপনারা দেখেছেন অনেক যে ভালো ব্যবসায়ীরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ভিসা পাচ্ছে না, আবার নিম্ন কর্মচারীরা ভিসা পাচ্ছে, এবং অনেকে খুব গরিব ঘরের সন্তানরা ভিসা পাচ্ছে, আমেরিকা ভিসা চলে আসছে। এটা আমাদের দেখা, আপনাদের দেখা। তারা তাদের যে ডিসক্রিশনারি পাওয়ারটা ব্যবহার করবে, তাদের এটা তাদের তাদের মানে তাদের ধ্যান ধারণা দিয়ে দেখবে, তাদের যে একটা সিস্টেমে তারা দেখতে বোঝার চেষ্টা করবে যে আসলে লোকটা কি আমেরিকার জন্য পাবলিক চার্জ হবে কিনা, রিস্কি কিনা, আমেরিকা এসে থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তারা যদি মনে করে যে এই যে অ্যাপ্লিক্যান্ট, ভিসা অ্যাপ্লিক্যান্ট, সে কোনো কারণে হয়তো বা তার সন্দেহ হলো সে আমেরিকা থেকে যে যেতে পারবে না, এই ক্ষেত্রে তাকে বন্ডের কথা বলা, নির্দেশনা দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আমি ভালো অবস্থাটা এই জন্য বলবো, অনেকের ক্ষেত্রে দুঃসংবাদ, অনেকের যে সুখ সংবাদ, একজন সুসংবাদ বলবো, অনেকের হয়তো কোনো কারণে অফিসার ভিসা রিজেক্ট করে দিত, যে ঠিক আছে তোমার ভিসা আমি রিফিউজ করলাম, ডিনাই করলাম। কিন্তু যেহেতু ভিসা বন্ডের সুযোগটা আছে, যারা হয়তো কোন দেশে আগে যায় নাই, তা ফার্স্ট টাইম আমেরিকা আসতে চাচ্ছে, তাদেরকে যদি ভিসা বন্ডের মাধ্যমে ভিসাটা দিয়ে দেওয়া হয়, ওই লোকটা কিন্তু হ্যাপি হবে। কারণ সে জানতেছে সে কিন্তু আমেরিকা এসে আর থাকবে না, সে চলে যাবে। এই ক্ষেত্রে $15,000 তার কাছে বড় কোনো ফ্যাক্টর না। আমরা দেখেছি যে ইলিগেল ভাবে, অবৈধ ভাবে, এবং মানুষকে টাকা পয়সা দিয়ে অনেকে দালালের মাধ্যমে ভিসা নিতে হচ্ছে। এটা আমেরিকা তখন যেটা করবে, দালাল দরকার কি, আপনারা আমি সুযোগ দিচ্ছে, $15,000 বন্ড দেন, আপনি আমেরিকায় যেতে পারবেন, আবার ফেরত আসলে টাকাটা ফেরত যোগ্য। এই ক্ষেত্রে আমার মনে হয় অনেকের জন্য, যারা ফার্স্ট টাইম যারা ভ্রমণ করবে আমেরিকায়, তাদের জন্য এটা আমি সুখবরই মনে করব। কারণ দেশে আরেকটা দরজা উন্মোচন হলো, যারা আগে ভিসা পেতই না, যা সন্দেহ করলে ভিসা দেবে না, এখন তাকে ভিসা দেওয়ার একটা দরজা খোলা হলো, যে সে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে $15,000 পর্যন্ত, সে যদি রিফান্ডেবল টাকাটা জমা দিতে পারে। হ্যাঁ, বোঝা গেল সে তার ইন্টেনশনটা মহৎ এবং সে আসলে চলে যাবে। এরপর আসার পরেও অনেকে যে চলে যাবে এরকম না, $15,000 বন্ড দেওয়ার পরেও কিন্তু অনেকে দেখা যাবে যে দেশে অবৈধ থেকে যাচ্ছে, আনডকুমেন্টেড হচ্ছে, অবৈধভাবে কাজকর্ম করবে, পাবলিক বেনিফিট নেবে। এটার জন্য হয়তো পরবর্তী সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে পারে অথবা নেবে, এটাই স্বাভাবিক। তো আপনি বললেন, আপনার আলোচনার মধ্যে দিয়ে বললেন যে এই যে ভিসা বন্ড যেটা আরোপ করা হচ্ছে, আরোপ করার পেছনে মূল কারণটার ক্ষেত্রে আপনি বললেন যে যে সমস্ত দেশগুলো তথ্য আদান প্রদান করে না আমেরিকার সাথে, সে কারণে তাদের, আমরা ধরে নিলাম বাংলাদেশ তথ্য আদান প্রদান করে না, সে কারণে যে কয়েকটা তালিকা আসছে, 38টা দেশের তালিকা আসছে, সেই তালিকার মধ্যে বাংলাদেশও আছে। তো সেক্ষেত্রে তথ্য আদান প্রদান যদি না হয়ে থাকে, কেবলমাত্র তাহলে B1 B2 ভিসার ক্ষেত্রেই কেন? অন্যান্য তো আরো অনেক ভিসা ক্যাটাগরি আছে, সেগুলোর ক্ষেত্রে নয় কেন? একটা অংশ বলছি যাদের মূল কারণ হচ্ছে যে দেশের অধিকাংশ লোক আমেরিকা এসে ওভারস্টে করে। আচ্ছা, যে দেশের অধিকাংশ লোক আমেরিকা এসে ওভারস্টে করে, ভিসা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে, এবং এই দেশে অবৈধভাবে থাকে, অ্যাসাইলাম ক্লেম, মনে করেন যে যেই দেশ থেকে একটা দেশের 100% লোকের মধ্যে যদি 50% লোক এসে অ্যাসাইলাম ক্লেম করে, তারপর আপনি কি ভাববেন এই দেশটার অবস্থা, কি ভাববেন? ভ্রমণে আসলে 50% লোক যদি অ্যাসাইলাম ক্লেম করে, এই জন্য ট্রাম্প প্রশাসন এই দিকটার প্রতি একটু কঠোর ভাবে হস্তক্ষেপ করছে। এবং আমি আবারও বলছি আপনার জন্য, অনেকের জন্য সুখবর, আমি দুঃখের খবরের মধ্যে সুখবর পাওয়ার চেষ্টা করি। অনেকের জন্য সুখবর এই কারণে, যারা হয়তো আমেরিকা কখনো আসে নাই, কোনো ভ্রমণ হিস্ট্রি নাই, তারা যদি $15,000 বন্ড দিয়ে যদি আসতে পারে, দে আর হ্যাপি। তারা কিন্তু অখুশি হবে না, কারণ তারা তো ভিসাটা পাচ্ছে, আমেরিকাতে ঘুরে যেতে পারতেছে। এর জন্য তাদের জন্য, অনেকে ফার্স্ট টাইম যারা আসছে তাদের জন্য সুখবর, তারা মিনিমাম যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তখনই তারা কিন্তু এই দেশে আসার সম্ভাবনাটা তাদের জন্য দুয়ার উন্মুক্ত হলো। এবং তারা যদি একবার প্রমাণ করতে পারে যে সে চলে গেছে, তারপরে তো অবাধে আসতে পারবে। আপনারা দেখছেন আমেরিকা যে সিস্টেমটা আছে, যাদের ক্রেডিট হিস্ট্রি নাই, ক্রেডিট কার্ড নাই, তখন আমরা করি কি, বলি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, প্রিপেইড ডেবিট কার্ড করেন ক্রেডিট হিস্ট্রি বাড়ানোর জন্য। আপনি বাড়ানোর কথা বুঝতেছেন আমার? জি। প্রিপেইড একটা, আমরা ধরেন $500 ব্যাংকে, যারা নতুন, যারা আমেরিকা আছে, $500 ব্যাংকে তার ক্রেডিট, তার অ্যাকাউন্টে জমা দিয়ে
এই অ্যাকাউন্ট থেকে যে ডেবিট কার্ড করে তার ক্রেডিট হিস্ট্রি বানানোর জন্য। সেই ক্ষেত্রে আমেরিকা যে যে সুযোগটা দিচ্ছে অনেক, এটা কিন্তু অনেকের জন্য বিশাল একটা প্রাপ্তি, যে তারা আসার যোগ্যই ছিল না, তারা কিন্তু হয়তো বা আসার দরজা উন্মুক্ত হলো। এই ক্ষেত্রে আমি অনেকের জন্য ভালো দিক বলবো। আবার খারাপ তো আছে, যারা ধরেন আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের জন্য খারাপ, যারা হয়তো আর্থিক ইনফ্লুয়েন্সিয়াল কিন্তু তারা হয়তো কোনো কারণে আসতে পারে নাই বা আমেরিকা বিশ্বাস করতো না, তাদের জন্য তো ভালো। এক্ষেত্রে আপনার কাছে দুটো প্রশ্ন আমার আছে, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি আলোচনার মধ্যে বললেন যে আবেদনের ক্ষেত্রে নয়, যখন ভিসার ইন্টারভিউর জন্য যাবে তখন ভিসা অফিসার বা কনসুলার অফিসার যদি মনে করে থাকেন কারো লাগবে না, ঠিক আছে। কিন্তু যাদের ইতোমধ্যে ভিসা ইস্যু হয়েছে বা দুই একবার তারা এসেছে, ভিসার মেয়াদ আছে, আবার তারা সেখানে আসতে চায়, আবার হয়তো বেড়াতে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি এয়ারপোর্টে এসে কোনো সমস্যা করবে যে তোমার এই বন্ড নেই বা বন্ড দিতে হবে, বা এক্ষেত্রেও যদি কেউ এখন যদি এসে ওভারস্টে করে, এখানে যদি ওভারস্টে করে যায়, স্ট্যাটাস চেঞ্জ করতে চায়, তাদের ক্ষেত্রে কি হবে? ধন্যবাদ রানা ভাই। যাদের অতীতে ভিসা ছিল বা আছে, বৈধ ভিসা হয়তো আগামী 1 বছর 2 বছর বা 4 বছর পর্যন্ত ভ্যালিড আছে, তাদের ওই পুরা নতুন নীতির জন্য প্রযোজ্য হবে না। তারা অতীতের নিয়মে আসবে যাবে। হ্যাঁ, যদি তারা কোনো ধরনের ভিসা টার্মস কন্ডিশন ভায়োলেট করে থাকে, মনে করেন যে গত 5 বছর ভিসা ছিল, এর মধ্যে সে কোনো এক সময় হয়তো ওভারস্টে করেছে, তখন তাকে অটোমেটিকলি এয়ারপোর্ট তাকে আটকাবে, তাকে হয়তো ঢুকতে দেবে না। সে যদি ভিসা টার্মস কন্ডিশন ভায়োলেট না করে থাকে, তার ভয়ের কোনো কারণ থাকার কথা না। আর সে যদি এখানে পাবলিক চার্জ না হয়ে থাকে, মানে আমেরিকা দেখা যায় কি, যারাই বিদেশ থেকে অন্য দেশ থেকে আসে, আসার পরে তারা একটা হেলথ কার্ড করে ফেলে। হেলথ কার্ড কেন? কারণ অনেক স্টেটে আছে তারা কোনো স্ট্যাটাস দেখে না। আপনাকে না দেখে একটা ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার বললো আপনি তো কার্ড এলিজিবল বানায় দিন। ওইখানে অনেক ডাক্তার অফিসে ইন্স্যুরেন্সের লোক বসা থাকে, তারা আপনার একটা সাইন নিয়ে বস আপনাকে একটা কার্ড বানায় দিল। এটা কিন্তু তার জন্য উচিত হবে না। যদি সরকার মনে করে যে আপনি টুরিস্ট ভিসা এসে কোনো একটা আমেরিকার বেনিফিট নিয়েছেন যেটা আপনার নেওয়া প্রযোজ্য ছিল না এবং আপনার নেওয়া উচিত না, তা আপনি কিন্তু আমেরিকা আসার আগে বলেছেন আপনি ধনী, আপনার আর্থিক অবস্থা ভালো, আসার পরে আপনি এমন গরিব হলেন যে আপনারা ডাক্তার দেখানোর টাকা নাই, তখন তারা যদি মনে করে এটা আপনি অ্যাভেল করছেন, এই সুবিধাটা যেটা আপনার নেওয়ার কথা ছিল না, স্টেট হয়তো আপনাকে দিয়ে দেবে। আপনারা এখন লটা বুঝতে হবে, আমেরিকা স্টেট ল একটা, ফেডারেল ল একটা, সিটি ল আরেকগুলা। এটা 3টা স্টেজে আমেরিকা কাজ করে, সিটি, স্টেট, ফেডারেল, এবং কোন কোন জায়গায় ভিলেজ কোর্ট আছে, ভিলেজ ল আছে, কোন জায়গায় আরো ধরেন টাউনশিপ ল আছে। এগুলা আপনাকে বুঝার, ক্লায়েন্টরা বুঝতে হবে। যদি আপনি ফেডারেল স্টেট ডিপার্টমেন্ট স্টেট আপনাকে ইউএস জর্জ স্টেটের আন্ডারে হচ্ছে ইমিগ্রেশন ভিসা গুলা হচ্ছে, যে আপনার স্টেট ওয়ার আন্ডার ভিসা গুলা হয়, সো অথরিটি। কিন্তু আপনি যদি মেডিকেল, যদি আপনি কোন স্টেটে, এই স্টেট না বলতে রাজ্যের যদি সুবিধা নিয়ে থাকেন যেটা ফেডারেলে অ্যাপ্রুভ না, তারা যদি ধরতে পারে কোনো কারণে, হ্যাঁ আপনি দেশে এসে বাচ্চা জন্ম দিয়েছেন বা দেশে আপনি বড় একটা অসুস্থ হয়ে আপনি মেডিকেট ব্যবহার করতেছেন, ফুল চিকিৎসা করলেন ফর ফ্রি, তখন তারা যদি জানতে পারে এটা, they can cancel your টুরিস্ট ভিসা। অনেকের এমনও হয়েছে যারা টুরিস্ট ভিসায় আসছিল, আসার পরে টার্মস এন্ড ভায়োলেশন করেছে অথবা কাজ করেছে কোথাও, সরকার জানতো না, যদি কেউ রিপোর্ট করে থাকে কাজের, সে হয়তো জানে না সে কাজ করেছে, তো এমপ্লয়ার তার নামে একটা চেক ইস্যু করে দিল। তখন দেখা গেল কোনো কারণে তারা জানতে পারলো যে সে কাজ করছে, যে আপনি টুরিস্ট ভিসায় এসে এই দেশে কাজ করার কথা না, অফিসিয়ালি কাজ করার কথা না। তখন যদি জানতে পারে, তখন অনেক এরকমও হচ্ছে এবং হয়েছে। আমার কাছে বাংলাদেশ থেকে কল আসে, তাদেরকে ডেকে নিয়ে আমেরিকান টুরিস্ট ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। এটা নতুন না, এটা অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ট্রাম্প একটু বড় বড় কথা বলে বিদায় মানুষজন ভাবছে অনেক কিছু হয়ে যাচ্ছে বা হচ্ছে। দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। এক্ষেত্রে আপনার কাছে তাহলে আরেকটি প্রশ্ন আমি জানতে চাইবো, যেহেতু এটি একটি পাইলট প্রোগ্রাম ছিল, আগে থেকেই শুরু হয়ে আসছিল, 2-3টা স্টেট দিয়ে কান্ট্রি দিয়ে শুরু হয়েছিল, এখন এটা একটু ব্যাপক আকারে 38টায় গেছে, হয়তো ভবিষ্যতে আরও যেতে পারে।
এখন যে বিষয়টা হচ্ছে যে এই পাইলট প্রোগ্রাম সম্পর্কে তো আপনি নিশ্চয়ই, যেহেতু ইমিগ্রেশন একজন অ্যাটর্নি, আপনি জানেন, পুরোটা দেখেছেন, এবং এখন যে বন্ড হচ্ছে সেখানেও কি নিয়ম নীতি আছে আপনি জানেন। এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে যে এই B2 ভিসা, যেটা ভ্রমণের ক্ষেত্রেই যদি আমরা বলি, ভিজিট ভিসার ক্ষেত্রে যদি বলি, আমি এককভাবে বা সিঙ্গেল যদি আমি করি, আমাকে ভিসা অফিসার যেটা বললেন বা কনসুলার অফিসার যদি মনে করে আমাকে 5,000, 10,000 বা 15,000 যে কোনো, বা নাও নিতে পারে, কিন্তু আবার নিলে 5,000, 10,000, 15,000 নিতে পারে। কিন্তু যদি আমি পরিবার ভিত্তিক করি, আমরা যদি 5 জন করি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা টাচ্চা নিয়ে ধরুন 5 জন, সেক্ষেত্রে কত অর্থ জমা দিতে হবে যদি দিতে হয়? সেটা কি পরিবার ভিত্তিক ওই 5, 10, 15-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি 5 জনের জন্য 25,000, 50,000, 75,000 সেইটা হবে? এক্ষেত্রে কি আছে? আপনি একজন এটার সঙ্গে জড়িত, এক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা, কি বলে বা নিয়ম কি হতে পারে? ধন্যবাদ রানা ভাই। প্রথমেই বলছি, আপনি অনেক সুন্দর করে কথা বলেন এবং সবার মনের কথাগুলো মনে হয় যে আপনার কাছে জমা হয়। সো ইটস রিয়েলি গ্রেটফুল যে আপনার সাথে টক শো করতে পারা, কারণ আপনি অনেক ভালো বুঝেন এবং আপনি অনেক প্রিপেয়ার্ড হয়ে আসছেন, আপনি প্রশ্ন করার জন্য প্রিপেয়ার্ড। সো এই ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে 5, 10, 15 পর্যন্তই বলা আছে, এখানে পরিবার ভিত্তিক কিছু বলা হয় নাই এখন পর্যন্ত, যেটা আমরা মিডিয়াতে দেখছি এবং যা শুনছি এবং সব জায়গায় যা পাচ্ছি। কিন্তু আবারও বলতেছি, এই জিনিসটা কিন্তু রিফান্ডেবল বলতে এটা কিন্তু আপনার দিতে হচ্ছে না। যদি 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 নিয়মের মধ্যে, অর্থাৎ 1 মাসের বেশি থাকতে দেবেন, 1 মাসের মধ্যে ফেরত যান, সেই ক্ষেত্রে 1 মাস, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে। কিন্তু আপনি একবার যখন ভিসা পাওয়ার পরে, গুড থিং হচ্ছে আপনি যদি একবার ভিসা নিয়ে আসেন, তখন আপনি কিন্তু যদি টার্মস এন্ড কন্ডিশন আপনি পূরণ করেন, আপনি যদি ফেরত চলে যান আপনার নিজ দেশে, যে দেশ থেকে আসেন না কেন, নিজ দেশে ফেরত চলে গেলে আপনি কিন্তু প্রমাণ করলেন যে আপনি একজন ভালো লোক। তখন কিন্তু আপনারা পরবর্তীতে আপনার এই সুযোগটা আর নেগেটিভ ভাবে তারা দেখবে না। কিন্তু এটা শুধু বর্তমানে, যেহেতু আমাদের বাংলাদেশটা এমন একটা দেশের আওতায় পড়ে গেছে যে আমরা অনেক সুযোগ সুবিধা এমনভাবে নিয়েছি, এটা নেওয়ার উচিত ছিল না। তো মিনেসোটাতে কিছু লোকের ভুলের কারণে পুরাটা যে একটা জাতি গোষ্ঠী সাফার করছে। আমি কিন্তু বাংলাদেশে একজন প্রাউড বাংলাদেশি আমেরিকান, আমি গর্ববোধ করি বাংলাদেশি। যখন এই কথাগুলো আসে আমরা কিন্তু লজ্জিত হই। আমরা কেন লজ্জিত হই? এটা কিন্তু হওয়ার কথা ছিল না। বাংলাদেশের মুসলিমরা যারা আমেরিকা আসে, অনেকে কিন্তু রিচ ফ্যামিলি, রিচ অবস্থা থেকে আসে। আসার পরে কেন যেন তারা গরিব হয়ে যায়। মানে ঢাকা 5টা বাড়ি থাকলো, সে দেখা যায় যে সরকারি সাহায্য নিতেই হবে। সে দেখা যায় যে টুরিস্ট এসে একটা বাচ্চা এখানে জন্ম দিতে হবে ফ্রি। কেন ফ্রি? কেন? তোমার টাকা আছে, $10-15,000 খরচ করো, ওয়াই নট? টাকা যেহেতু আছে না, কেউ তার যার কাছে আসে তার মতো হয়ে যায়। সে যে বাসায় সে উঠবে, সে বলবে তুমি এটা ফ্রি পাচ্ছ, কেন তুমি মেডিকেল নেবা না, নেও। কিন্তু তার যে সে একটা বড় ক্ষতি করে দিল, এটা কিন্তু সে বুঝতেছে না। বাচ্চারা কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে গেল, কিন্তু এই বাচ্চার বাবা পরবর্তীতে আসতে পারছে না আনটিল 21 বছর আগ পর্যন্ত, তাকে ভিসা রেস্ট্রিকশন করে দিল। সেই ক্ষেত্রে ওভারকাম করা কিন্তু খুবই কঠিন। একবার যদি ভিসা রিফিউজ হয়ে যায় পাবলিক চার্জের কারণে, কারণ আপনারা যারাই এই দেশে আসে, যদি মেডিকেট একবার তারা ব্যবহার করে এবং ব্যবহার করার পর হয়তো সে গরিব হিসেবে মেডিকেটটা পেল, তখন আবার যখন বলে যে আমি আবার 2 বছর পরে দেশ থেকে ভিসা নেওয়ার সময় বললো আমি তো এখন ধনী হয়ে গেছি, টাকাটা ফেরত নিয়ে যান। তা আপনি তো অলরেডি প্রবলেম আপনি স্টার্ট করছেন, প্রবলেমটা আপনার অলরেডি শুরু হয়ে গেছে, আপনি তো ফেরত নিতে পারবেন না। তাই আপনার পক্ষে সরকারি সংস্থা মেডিকেট পেমেন্ট করে দিচ্ছে, আর দেওয়ার সুযোগ নাই। এই ক্ষেত্রে আমরা অনেক সময় কল পাই এবং কাজ করি, অনেক টাফ হয়ে যায় এইসব টাকা ফেরত দিয়ে আবার তাকে ভিসা করানো, আবার বুঝাতে হয় যে হ্যাঁ আবার ধনী হয়েছে, তার আগের অবস্থা দেশে যে ভুল করছে এইসব। কিন্তু আমি এই জন্য আমরা বলি, আমরা একটু লজ্জা বোধ করি যখন এইসব নিয়ে কথা বলি আমাদের দেশ নিয়ে। যে আপনারা দেখেন মিনিয়াপলিসে কি হচ্ছে, সোমালিয়ান একটা গোষ্ঠী বিশাল অঙ্কের ফ্রড করার কারণে আস্থা দেশটা মিনেসোটাতে কি না হচ্ছে। আইসের একজন লোক মারা গেল, আইসের হাতে একজন ডেমনস্ট্রেটর মারা গেল। আমরা এটা নিন্দা জানাই এবং আমরা এটা সম্পূর্ণ তদন্ত আশা করছি ফেডারেল গভর্নমেন্টের কাছে। এটা তদন্ত অবশ্যই হবে, ট্রাম্প আইনের ঊর্ধ্বে নয়। এটা তারপরে তারা যাচাই বাছাই করবে আসলে এই যে আইস এজেন্ট সে যে গুলি করলো, তার কি এক্সেল ফোর্স ইউজ করার প্রয়োজন ছিল কিনা, এটাতে অ্যাভয়েড করতে পারতো কিনা।
আইসির এজেন্ট বলতেছে তার জীবনের নিরাপত্তার হুমকি তার উপরে চলে যেত। আবার ওই মহিলার ভাষ্য, তার পক্ষে যারা তারা বলতেছে যে না, সে বাইপাস করার চেষ্টা করছিল। আমরা ভিডিওতে যা দেখেছি সেটাই কিন্তু আসলে। হ্যাঁ, কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আছে এখানে, আপনি একটা অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না। এই জন্যই এক্সপার্ট উইটনেসদের দেখবে তারা কি করা যায়। এর মধ্যে কিছু লোক তো আছে, আপনারা জানেন, বায়াস কিছু লোক থাকতেই পারে, জুরির মধ্যে বায়াস থাকে, সেটা অনেক কিছু ডিপেন্ড করতে। এটা একটা, আমি শুধু উদাহরণ দিচ্ছি, একটা গোষ্ঠীর কারণে, যে আপনার সোমালিয়ার একটা গোষ্ঠীর কারণে সোমালিয়ান সবাইকে টার্গেট করে ফেলছে। আমরা আবার এইরকম টার্গেট না ভয় হয়। আমি শঙ্কিত আমাদের কিছু লোকের দুর্নীতি এবং ফ্রডের কারণে এবং পাবলিক চার্জে, পাবলিক সুবিধা মিথ্যা বলে পাবলিক সুবিধা নেওয়ার জন্য আমরা সবাই না আবার টার্গেট হয়ে যাই। দেখলাম তো, আমরা তো ট্রাম্পের সোশ্যাল স্টুডিওতে দেখলাম। আপনার আমাদের এই দেশে যারা আছেন, যারা গ্রিন কার্ডে যারা আছেন, বৈধ আছেন, তাদের কিন্তু অধিকার হচ্ছে আপনারা অনেক স্টেটের সুবিধা পান, ফেডারেল সুবিধা পাবেন, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে কোনো সুবিধা নেবেন না। মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নিলে ইটস এ ক্রাইম। আর যে সঠিক তথ্য দিয়ে সরকারি সুবিধা নেন, এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনাকে প্রশ্নের পক্ষে প্রশ্ন আরেকটাই করতে হবে, তারপরে আমরা টেলিফোনে যাব, অনেকেই ফোনে রয়েছে। সেটা হচ্ছে যে আপনি এখনো নিশ্চিতভাবে বলতে পারলেন না যে এটা ইন্ডিভিজুয়াল হবে কিনা বা পারিবারিক, একটা পরিবারের মধ্যে 5 জন থাকলেও যে একজনেরও তাই। তা আমরা ধরে দিলাম যে, এবং আপনি বললেন যে যথাসময়ে ফেরত গেলে আবার টাকাটা ফেরত পাওয়া যাবে, অর্থটা ফেরত দেবে। ধরুন আমরা 5 জন আসলাম, ধরুন যে 5 জন আসলো, কেউ আসলো একটা পরিবার থেকে, 5 জন আসলো, 3 জন গেল, 2 জন গেল না, সেক্ষেত্রে তার টাকাটা, অর্থটা কিভাবে ফেরত দেবে বা পাবে, বা তাদের কি হতে পারে? অনেক রকম আমরা প্রেডিকশন নিচ্ছি, যেহেতু আমরা জানি না কি হবে। ধন্যবাদ রানা ভাই, আপনি আমাকে এমন ভাবে বসতে, আমি মনে হয় আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে বসে আছি, এখন আমি কি উত্তর দেবো? এই ক্ষেত্রে যে হেড অফ হাউস হোল্ড, আপনার একজন পিটিশনার যে যদি অ্যাপ্লিক্যান্ট থাকে, সে একজনের নামে কিন্তু হেড অফ হাউস হোল্ড থাকে, সে হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্ট থাকে একজন, তার সাথে যদি কেউ ডিপেন্ডেন্ট হিসেবে আছে, সবটা দায় দায়িত্ব অ্যাপ্লিক্যান্টের উপর, তার উপরেই পড়বে। অ্যাপ্লিক্যান্টের উপর সব দায়িত্ব অ্যাপ্লিক্যান্টের উপর হবে। আপনি এমন না যে কারো রাইখা চলে যাবেন, আবার টেকনিক করে আমি আবার নিয়ে আসলাম, দিয়ে আসলাম। তো এগুলা যদি করে কেউ, তারা বুঝতে পারে। এই জন্যই তো আইনগুলা করা হচ্ছে। যেসব দেশের লোক, আমরা যে একটা কেস করে আপনাকে মাঝখান দিয়ে বলি যে সিজ কেসটা, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল, যে আমরা এগুলা কেসগুলা করি, সবসময় করে থাকি। যদি প্যারেন্টস এর সাথে ধরেন মাইনর কেউ আসলো, সেই মাইনর হয়তো এখানে থেকে গেল, প্যারেন্টস সাথে যাবে না বা প্যারেন্টস এর তাকে অবহেলা করে রেখে গেল, তখন তার যদি নিকট আত্মীয় বা দূরের কেউ তাকে যদি রাখতে চাইছে, গার্ডিয়ানশিপ নিলে সেই ছেলে বা মেয়ে কিন্তু, যে মাইনর 21 এর নিচে, সে কিন্তু গ্রিন কার্ড পাচ্ছে। সে কিন্তু আসল মা বাবাকে আর আনতে পারবে না কখনো, কারণ সে মা বাবা থেকে পরিত্যাগ করেছে। সেটা ডিফারেন্ট ল এখানে কাজ হবে। প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস আলাদাভাবে মানে অ্যানালিসিস করতে হবে। তবে আপনার কথাটা, অ্যান্সারটা সঠিক এমন হতে পারে যে হাজবেন্ডের আসলো, ওয়াইফ গুলো তোমার ছেড়ে দিলে আমি আর থাকবো না, আমি এই দেশে থাকবো, চলে যাবো না, তখন কিন্তু এই দেশে আসলে কিন্তু কারোর প্রতি কারো কন্ট্রোলার থাকে না। থাকতে বেশি কন্ট্রোল করতে গেলে এই দেশে ফেডারেল ল, আর স্টেট ল তাকে জেলে যেতে হবে। সেই সব সমস্যা রাইজ করবে। এই জন্য তারা দেখবে, বুঝবে, আসলে ট্রাভেল হিস্ট্রি দেখবে, সামাজিক অবস্থান দেখবে, তার দেশে ফিরে যাওয়ার টাইজ আছে কিনা দেখবে। যারা ফার্স্ট টাইম যারা ভিসা দিচ্ছে, যদি ফ্যামিলি সহ আসে, তাদেরকে ভিসা হয়তো নাও দিতে পারে, কারণ হচ্ছে জানে যে যদি আপনি ছেলে মেয়ে ওয়াইফ হাজবেন্ড চলে আসেন একসাথে, আপনার দেশে যাওয়ার কোনো টান থাকলো না। এই ক্ষেত্রে তারা করে কি, একজনকে আলাদা রাখে, যে ঠিক আছে তুমি একজন থাকো, বাকি 2 জনের ভিসা দিলাম, তারা ঘুরে আসুক। এই জিনিসটা শহরও আমরা দেখছি। এমনও হচ্ছে যে ফ্যামিলি একটা চলে আসছে, 5 জনের মেম্বার, 4 জন চলে আসছে, একজন বলে ঠিক আছে আমি 2 মাস পরে ভিসা নিয়ে যাবো, 2 মাস পরে সে ভিসা নিতে গেল, তাকে আর ভিসা দিলই না, কারণ সে ভাবতেছে তাদের প্ল্যান হচ্ছে 4 জন এখানে আছে, একজন পরে সে থেকে যাবে। সো এই জিনিসগুলা আমেরিকান এমবাসি ফলো করে, তাদের কনসুলার অফিসার তারা আবার ট্রেন, তারা এগুলো বুঝে। তারপর তাদের বুঝার মধ্যে অনেক সময় ভুল হয়, এবং যারা ভালো বুঝে এটা এসে থেকে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টা আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু এখন সেগুলো আপনাকে আমি করব না। দুই একটা প্রশ্ন নিয়ে আমরা একটা টেলিফোন নেই। ফেসবুকে একটি প্রশ্ন, আলবিদা, তিনি বলছেন যে এই অবস্থার প্রেক্ষিতে তিনি বলছেন যে ইউএসসিআইএসে ইন্টারভিউ দিয়েছি, 2 সপ্তাহ পর রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর থেকে সব কিছু পেন্ডিং দেখাচ্ছে। কবে নাগাদ পেন্ডিং উঠে যাবে, উঠে আমাদের রেজাল্টটা পেতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পেন্ডিংটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেকের কারণে। আপনারা যারা টিভিএন 24 দেখেন বা বিভিন্ন নিউজ মিডিয়া দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন, আপনারা এখন আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা সৌভাগ্যবান যে আপনারা অনেকগুলো তথ্য একসাথে পাচ্ছেন। আপনারা নিজেরাই বুঝতে পারেন কোন অ্যাটর্নি কোনটা বলতেছে এবং কোনটা সঠিক। 3টা অ্যাটর্নি আপনার যখন এক্সপ্লেনেশন পাবেন, আপনারা বুঝতে পারেন কোনটা সঠিক কোনটা বেঠিক, এর মাঝখানে সিদ্ধান্ত দিতে পারেন। সেই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনার। অনেকে আবার এখন রানা ভাই দ্বিতীয়বার ইন্টারভিউ হচ্ছে, অনেকের ফার্স্ট টাইম ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ গুলা খুব কুইক, 2 মাসের ভিতরে ইন্টারভিউ হয়েছে, 3 মাসে ইন্টারভিউ হয়েছে, আবার করে অনেকে আবার দ্বিতীয়বার ইন্টারভিউ হচ্ছে। ওগুলো ডিপেন্ড করে তাদের ভেরিফাই করার জন্য, আইডেন্টিটি ভেরিফাই করবে, ডকুমেন্ট ভেরিফাই করবে, আর সত্য বলছে না দেখার জন্য। তো আপনারা এক্ষেত্রে অপেক্ষা করবেন, আপনার রাশ করার কিছু নাই। এই ক্ষেত্রে আপনি ম্যান্ডামাসও করতে পারবেন না, আর কাউকে বাধ্য করতে পারবেন না তাড়াতাড়ি ডিসিশন দাও। অনলি বাধ্য করতে পারে সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপ যাওয়ার পরীক্ষা যদি আপনাদের রেজাল্ট যদি এবং শপথ যদি 120 দিনের ভিতর না হয়, আমরা ম্যান্ডামাস রিড করতে পারি। এটা ডিফারেন্ট। যদি আপনি ইউ হ্যাভ টু কাম উইথ ক্লিন হ্যান্ড। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড সমস্যা থাকে, উই ডোন্ট ডু দিস। আপনি এটা করার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড সমস্যা না থাকলে উই ক্যান ডু রিট অফ ম্যান্ডামাস উইদিন 60 ডেজ, তারা শপথ গ্রহণ করে দেবে। অনেক ধন্যবাদ আলবিদা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল বলছি ব্রঙ্ক থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে বন্ড সম্পর্কিত। জি বলুন। আমি প্রথমে অ্যাসাইলাম করি, তারপরে আমি I-130 অ্যাপ্লাই করি জি এবং আমি গ্রিন কার্ড পাই 2024 সালের এপ্রিল মাসে। জি। তো এরপরে আমার স্পন্সরের মাধ্যমে আমার বন্ডের পেপার এবং আমি যে গ্রিন কার্ড পাই, আমার অ্যাসাইলাম রিমুভালের পেপার এবং গ্রিন কার্ডের অ্যাপ্রুভালের পেপার নিয়ে উনি আমার ফেডারেল প্লাজাতে আমার বন্ডের টাকাটা আনতে যায়। তখন ওখান থেকে রেজাল্ট দেওয়া হয় যে আমার টাকাটা অলরেডি তারা পাঠায় দিছে, চেক পাঠায় দিছে। কিন্তু এখন পর্যন্ত আমরা এই চেকটা পাই নাই, আমার স্পন্সরও পাই নাই। তারপরে অনেকবার যোগাযোগ করা হয় ওদের সাথে, হোমল্যান্ড সিকিউরিটির সাথে, ওরা এটার কোনো রেসপন্স নিচ্ছে না আর কি। আচ্ছা, মানে আমি যে এখন কি টাকাটা পাবো করণীয়? তারা কোনো রেসপন্স করছে না। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি টাকাটার জন্য? অনেক ধন্যবাদ ফয়সাল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ ফয়সাল। আপনি আপনার অ্যাটর্নির সহ আবার চেষ্টা করেন, লেখালেখি করেন। তারা যদি সরকার পক্ষ সাধারণত এসব ক্ষেত্রে মিথ্যা বলে না। হয়তো এমন হতে পারে আপনি চেক মিসিং হতে পারে, অথবা ভুল নামে গেছে, এবং অথবা আপনার স্পন্সর টাকা পেয়েছে আপনি জানেন না। কোনো কিছু বিশ্বাস করা যায় না। আমরা এত কিছু কেস দেখি, এই এই 20 বছর ল প্র্যাকটিস আমেরিকাতে এত কিছু দেখছি, কাউকে বিশ্বাস করতে পারে না। আপনি আপনার অ্যাটর্নির সহ সব প্রুফ সহ এফিডেভিট আকারে দেন। আপনার যে অব্লিগেটর যে বন্ড যে দিয়েছে, যার নামে বন্ড দিয়েছিলেন, সে একটা এফিডেভিট দেবে, দিয়ে আপনার লয়ারের মাধ্যমে জানাবেন যে আমরা টাকাটা পাইনি, নোটারাইজ করে দিতে হবে আইডি কপি সহ। সে পায়নি, তখন তারা হয়তো তদন্ত করবে চেকটা কে নিছে, কোথায় এটা ক্যাশ করছে। কারণ আমাদের বাংলাদেশের এক নাম কিন্তু একই ধরনের নাম অনেক, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ এন উদ্দিন, মোহাম্মদ চৌধুরী, মোস্ট অফ দ্য কমন নেমস। এক বিল্ডিং অনেক একই নামের অনেক লোক থাকতে পারে। আপনি আপনার অ্যাটর্নির মাধ্যমে আবার যান, করসপন্ডেন্স করেন। টাকার পরিমাণ নিশ্চয়ই অনেক বেশি, 10, 15, 20 হাজার হতে পারে। ইসলামের যোগ, আপনি টাকাটা আদায় করার চেষ্টা করেন। আপনার অব্লিগেটর দিয়ে একটা এফিডেভিট দিবেন, তার যে ন্যাচারাল সার্টিফিকেট, গ্রিন কার্ডের কপি দিয়ে ন্যাচারাল সার্টিফিকেট কপিতে দিবেন। তারা হয়তো বুঝতে আসলে টাকাটা পান না, এমনি তারা বুঝতেছে না, পাইছেন না পাইছেন, তারা হয়তো বুঝতেছে না। এবং সেক্ষেত্রে কি উনি লোকাল যারা অফিসিয়ালস আছেন তাদের মাধ্যমে যদি আবেদন করে কোনো উপকার পেতে পারে? অ্যাটর্নির উপরে কোনো লোকাল অফিসিয়াল নাই। অ্যাটর্নি হচ্ছে হাইয়েস্ট অফিসিয়াল। আমরা যারা কথা বলি, অনেকে বলেন তা আমরাই অনেক সময় আসে যে স্যার আমি সিনেটরের চিঠি নিচ্ছি, সিনেটরকে। অ্যাটর্নিরা সিনেটর তো আমাদেরকে বলে, সিনেটরদের অফিস থেকে অনেক সময় আমাদেরকে ফোন করে মিস্টার চৌধুরী এটা কিভাবে করলে ভালো হয় তোমার ক্লায়েন্ট দেওয়া। কিন্তু তাদের একটা তারা দায়িত্ব, তারা করা, তাদের কেস ম্যানেজার থাকে, একজন হয়তো হেল্প চিঠি লিখবে, কিন্তু অ্যাটর্নি হয়তো অফিসিয়াল
রিপ্রেজেন্টেশন হচ্ছে লয়ার। অনেক ধন্যবাদ ফয়সাল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেভাবে পরামর্শ দেওয়া হলো আপনি সেভাবে যোগাযোগ করুন, কারণ অনেক পয়সা তো, এটা যত তাড়াতাড়ি পাওয়াটা আপনার জন্য মঙ্গলজনক। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি তোফাজ্জল হোসেন ভাইয়া, আমি ইস্টার মার্চ থেকে বলছি। জি, এখন নতুন ভাবে কি এজাইলিয়াম নিচ্ছে? অনেক ধন্যবাদ। জি, আর আর তারপর আছে কোয়েশ্চেন, নতুন ভাবে কি এজাইলিয়াম নিচ্ছে? আর আমার এক বন্ধু, সে কিছুদিন বাদে 2-3 মাস তার এখনো ভিসার মেয়াদ আছে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এজাইলিয়াম নেওয়া অ্যাপ্লিকেশন হবে কি হবে না? অনেক ধন্যবাদ তোফাজ্জল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব ভালো বন্ধু আপনি। আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আপনি অ্যাসাইলামের ল হচ্ছে আপনি 1 বছরের ভিতরে অ্যাসাইলাম ফাইল করতে হবে, না হলে আপনি গ্রিন কার্ড পাবেন না। 1 বছর উপর গেলে এটা এই অ্যাসাইলাম ফাইলটা হবে, এটা উইথহোল্ডিং রিমুভাল হবে। কিন্তু এখন যদি আপনি ওভারস্টে হওয়ার পরে যদি অ্যাসাইলাম ফাইল করেন, আপনি একদিন ওভারস্টে থাকলে আপনাকে কিন্তু আইস অ্যারেস্ট করতে পারে। তারপরে আপনি এখানে অবৈধভাবে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে যদি আসলেই তার দেশে কোনো সমস্যা থেকে থাকে, দেশে তার জন্য জীবনের নিরাপত্তার হুমকি থাকে, সে এখনো অ্যাসাইলাম করতে পারে। এখনো অ্যাসাইলাম নিচ্ছে, অ্যাসাইলাম নিতে বাধা নাই, কিন্তু সিদ্ধান্তটা আসতে তারা বিলম্বিত করবে, কারণ আপনার সব রেকর্ড ক্লিন আসতে হবে। যদি রেকর্ডে কোনো সমস্যা থাকে আপনার সিদ্ধান্তটা আসবে না। সেই ক্ষেত্রে যদি অ্যাসাইলাম যারাই করতে চায়, ভিসার মেয়াদ থাকা অবস্থায় অ্যাসাইলাম করতে হবে। যদি তার দেশে নিরাপত্তাজনিত কারণে হুমকি থাকে, সরকার যদি আপনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। অনেক ধন্যবাদ তোফাজ্জল, আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আশরাফুর রহমান, তিনি তার বন্ধুর জন্য, আসলে সব বন্ধুর জন্য বেশ অনেক ভালো বন্ডিং। তিনি বলছেন, মাই ফ্রেন্ড হ্যাভ ক্যানাডাস ভিজিট ভ্যালিড ভিসা, নাও হি ইজ স্টেইং ইন ইউএসএ অ্যাজ অ্যাজাইলাম সিকার, হিজ কেস ইজ পেন্ডিং ইন USCIS office in person interview. As this stage, if he get parole, then he can visit Canada and come back USA. Is he face any problem that time? Please let me know. ধন্যবাদ আপনি এইসব বিষয়ে কথা বলার জন্য। আর যেহেতু ভেরি পার্সোনালাইজ কোয়েশ্চেন, আপনি একজন অ্যাটর্নির সাথে, আমার কাছে আসতে আমি বলবো না, যে কোনো অ্যাটর্নি লয়ের সাথে দেখা করেন, দেখা করে আপনি কনসালটেশন ফি দিয়ে কথা বলেন। কারণ এখানে যদি আপনি সাধারণত অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার আগে আপনি প্যারোল পাওয়ার কথা না, পাবেন না। এক্ষেত্রে আবারও বলছি, আপনি যেহেতু আপনি প্রশ্নগুলা করছেন খুব পার্সোনালাইজ কোয়েশ্চেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে অ্যাটর্নি সরাসরি দেখা করেন। উনি আপনার বন্ধুকে বলেন, এটা তো আপনার, আমি জানি এটা আপনি, এটা আপনার বন্ধু না, দিস ইজ ইউ। সবাই বন্ধুর নাম বলে, আত্মীয়স্বজন নাম বলে, আসলে তারা নিজেরাই এই প্রশ্নগুলো আমাদেরকেও করে যে আমার বন্ধুর জন্য, চাচার জন্য, ফুফুর জন্য। বাট দিস ইজ দ্যাট পারসন। আপনি হয়ে থাকলে আপনাকে অনুরোধ করব, আপনি একজন অ্যাটর্নির সাথে, যা আপনার যাকে পছন্দ তার সাথে আপনি সরাসরি যে কনসালটেশন ফি দিয়ে কথা বলেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আশরাফুর রহমান, আশা করি যেভাবে পরামর্শ দেওয়া হলো আপনার মনে হয় সেটাই উত্তম হবে, আপনার জন্য ভালো হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাতেমা বলছিলাম জামাইকা থেকে। জি, আমি ভিজিট ভিসায় আসছি। জি, 5 মাস 15 দিন যাওয়ার পরে আমি অ্যাসাইলাম সিক করি, জি, আমার 1 সপ্তাহ থাকাকালীন অবস্থায়। তারপরে আমাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়ে দেয়। ফিঙ্গারপ্রিন্টের ডেট দেওয়ার 1 মাস পরে আমাকে হিয়ারিং এর ডেট দিচ্ছে। এখন আমি যে যাব হিয়ারিং এ, জি, সেখানে কি আমার যাওয়া উচিত হবে? আর আমার এটা জানা, আর অনেক সময় দেখা যায় যে ওইখানে অনেকে অ্যারেস্ট করে ফেলে রাস্তায়। এখন আমি কি ওইগুলার সম্মুখীন হব নাকি, আমি এটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ ফাতেমা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। প্রথমত আমাকে জানতে হবে আপনার রিসিভ ডেটটা কবে আসছে, আপনি ফাইল করছেন কবে, এটা ফাইলটা রিসিভ হয়, একটা রিসিভ নোটিশ আছে I-797, এই ডেটটা আমাকে জানতে হবে। নাম্বার 2, আপনি একজন অ্যাটর্নি, অবশ্যই আপনার থাকা উচিত বর্তমান পরিস্থিতিতে অ্যাসাইলাম যারাই ফাইল করবেন
একজন অ্যাটর্নি এট ল অবশ্যই আপনার রিপ্রেজেন্ট থাকা উচিত। মানে সাথে নিয়ে যেতে হবে। থাকুক, আমরা ক্যালিফোর্নিয়ার কেসও করি, টেক্সাসের কেস করি, এখানে নিউ ইয়র্কে বসে আমরা ইন্টারভিউ যখন যাই ফোনে থাকতে পারি। আমরা অনেকভাবে অ্যাটর্নি এট ল হলে আপনাকে প্রপার গাইডেন্সটা আপনি পাবেন। আপনি কার মাধ্যমে ফাইল করছেন আমি জানি না, আপনি অবশ্যই আপনার অ্যাটর্নি থাকবে, অ্যাটর্নির সাথে কথা বলেন, অন্যথায় আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাটর্নির সাথে ফাইলটা নিয়ে পুরা ফাইলটা দেখার পরে আপনি কথা বলেন, আমরা আপনাকে হেল্প করতে পারবো বেসড অন ইউর ইনফরমেশন। যদি কিছু না জানি একটা কথা বললাম, পরে বললাম অ্যাটর্নি মঈন চৌধুরীর কথা গেলাম, গিয়ে ধরা খাইলাম। সো পাবলিকলি আসলে এইসব পার্সোনালাইজ কোয়েশ্চন উত্তর দেওয়া খুবই কঠিন। আপনি আপনার ফাইল নিয়ে যার সাথে মনে করেন, আমার কাছে আসতে হবে আমি বলতেছি না, যাকে আপনার পছন্দ অ্যাটর্নি কনসালটেশন ফি দিয়ে দেখা করে কথা বলেন, আপনার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে উনি যে বললেন যে এই মুহূর্তে উনি যাবেন কি না, এটা আশঙ্কাটা, এটার ব্যাপারে আপনি কি বলবেন? যদি কেউ কোনো স্পেসিফিক ইন্টারভিউ ডেটে না যায়, তখন তারটা অটোমেটিক রিনিউয়াল প্রসিডিং এ চলে যাচ্ছে। আপনারা যদি মনে করেন আমেরিকা লুকিয়ে থাকবেন, এটা লুকিয়ে থাকার দেশ না, লুকায় থাকার দেশ না। কারণ হচ্ছে আপনার সব তাদের কাছে অলরেডি আছে। সো বেটার আপনি একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করেন। আমি বলছি আমার সাথে করতে হবে, বলতেছে আমার সাথে করলে ভালো, অন্য কারোর সাথে করেন, যাকে আপনার কাছে তার পছন্দ তার সাথেই করেন। ইন পার্সন ফাইলটা নিয়ে দেখে কথা বলেন। আর আমরা সবসময় এনকারেজ করি অ্যাপয়েন্টমেন্ট থাকলে যাওয়া উচিত। আনলেস আমি যদি ফাইল দেখি নিশ্চিত হয়ে বলতে পারবো তাকে অ্যারেস্ট করার সুবিধা আছে, হতে পারে কি পারে না আমি নিশ্চয়ই বলতে পারবো, দেন আমি প্রপারলি it will be proper for me for them also. অনেক ধন্যবাদ ফাতেমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন বিষয়টি এতই ডেলিকেট, স্পর্শকাতর যে মানে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এবং আপনি যেহেতু অ্যাসাইলাম করেছেন, নিশ্চয়ই আপনার একজন অ্যাটর্নি আছেন, তিনি তার কাছে বোধহয় ভালো পরামর্শ পাবেন। এবং যদি যেতে তো হবেই, আপনাকে যেতে হলে অবশ্যই একজন অ্যাটর্নি, যদি ওনার অ্যাটর্নির সাথে কমফোর্টেবল না হয়, হ্যাঁ, উনি অন্য অ্যাটর্নির সাথে এনি টাইম চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যেতে এমন পারেন। একটা দেশ, আপনি যদি অ্যাটর্নি চেঞ্জ করতে চান, আপনি তাকে বলতে হবে না, আপনি যে কোনো সময় যে কোনো অ্যাটর্নি চেঞ্জ করতে পারেন, যদি আপনি ভালো মনে করেন। আর যদি মনে করেন আপনার অ্যাটর্নি ভালো সার্ভিস দিচ্ছে, স্টে উইথ হিম, স্টে উইথ ইওর লয়ার। অনেক ধন্যবাদ ফাতেমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সিদ্ধান্ত আপনি এখন নিজেই নেবেন কোনটা আপনার জন্য ভালো হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সায়েম। আমি জিজ্ঞাসা করতে চাই আমার, জি হ্যালো, জি বলুন। জি, আমি আমার ফ্রেন্ড বন্ধু একজন আসছিল দেশে একটা পাসপোর্ট দিয়া, পরে উনি নাম চেঞ্জ করে, কোর্টে গিয়ে নাম চেঞ্জ করে আরেকটা পাসপোর্ট দিয়া সিটিজেন হয়েছে। এটা কি অসুবিধা হবে? অনেক ধন্যবাদ সায়েম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ সায়েম। আবারও বলছি, অনেক প্রশ্ন হচ্ছে আমরা এত বিভ্রান্ত বোধ করি। আমি লটা আপনাকে এক্সপ্লেন করতে পারবো হাইপোথেটিক্যালি, কিন্তু কোনো পার্সোনাল কোশ্চেন উত্তর দেবো না। লটা হচ্ছে আমেরিকায় বা বিশ্বের যে কোনো দেশে আপনি নাম পরিবর্তন করাটা আপনার একটা মৌলিক অধিকার। আপনি যে কোনো সময় আপনি যে কোনো নাম পরিবর্তন করতে পারেন, বৈধভাবে হতে পারে। যদি আপনি নাম পরিবর্তন করেন এমন উদ্দেশ্য যে সরকারকে ফাঁকি দিবেন, আপনার নামে ক্রিমিনাল কেস আছে, অথবা আপনি প্রতারণা করেছেন কোথাও, এই জন্য যে নাম পরিবর্তন করে থাকেন, এটা হচ্ছে ক্রাইম। সবকিছু ডিক্লেয়ার করে আপনি যদি নাম পরিবর্তন করেন এবং আপনার সব জায়গায় অফিসিয়ালি পরিবর্তন করেন, কোর্টের মাধ্যমে করতে হবে। নেম চেঞ্জের কোর্টের মামলা করতে হবে, করার পরে কোর্ট আপনাকে নাম চেঞ্জটা অ্যাপ্রুভাল করবে। এটা যদি করে থাকেন আপনার কোনো ভয়ের কারণ নেই। কিন্তু আপনি যদি এক নামে আসছেন, ওই নামটা আবার না দেখান, ফাঁকি দেওয়ার জন্য যদি ইমিগ্রেশনে ফাঁকি দেওয়ার নাম পরিবর্তন করে থাকেন উইদাউট প্রপার ডকুমেন্টেশন, দেন ইউ আর ইন ট্রাবল, ইটস এ ক্রাইম। অনেক ধন্যবাদ স্যাম। যদিও বিষয়টি আপনার বন্ধুর, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি বললেন যে একটা পাসপোর্ট নিয়ে এসেছিলেন, তারপরে এসে নাম পরিবর্তন করে আবার পাসপোর্ট নিয়ে সিটিজেন হয়েছেন। যদি বৈধভাবে নিয়ে থাকে, সেক্ষেত্রে কোনো কোর্টের মাধ্যমে নাম পরিবর্তন করে থাকলে, এবং সে সব জায়গায় বলতে হবে প্রিভিয়াস নেমটা কি, হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম বিফোর, ইউ হ্যাভ টু সে ইয়েস,
ইয়েস বলে অতিথির নামটা আপনাকে সব জায়গায় দিতে হবে। নাম পরিবর্তন করলে ওনারা আপনি ভুলে গেছেন আর অতীতের কোনো রেকর্ড আপনার ছিল না। নো, ইউ ডোন্ট ডু দিস। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দিস ইজ রানা আহমেদ। Have you ever used another name before? Yes, Rafiq Ahmed. My previous name was Rafiq Ahmed. বলতে হবে, না বললে আপনি ক্রাইম করলেন এখানে। অনেক ধন্যবাদ স্যাম আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে। শেষে আপনার কাছে একটি বিষয় শুধু জানতে চাইবো এই ভিসা বন্ড নিয়ে, যে ধরুন যারা ইতিমধ্যে B1 বা B2 ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবেদন করেছেন নয়, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আপনার একজন ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে তাদের জন্য আপনার আইনগত বা বাস্তব পরামর্শটা কি হবে, যাতে ভবিষ্যতে তাদের জন্য কোনো সমস্যা না হয়? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো, আপনারা কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনারা ইমিগ্রেশন ফর্ম বা ট্যুরিস্ট ভিসার ফর্ম যা যা তথ্য দিবেন সব নিজে যাচাই বাছাই করবেন সঠিক আছে কিনা। কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। নাম্বার 1, পারিবারিক অবস্থান মিথ্যার আশ্রয় দেবেন না। কোনো ডকুমেন্ট জালিয়াতি করবেন না। এবং আপনারা সঠিক তথ্য দিলে আপনার ভিসা বন্ডের কারণে এটার জন্য অনেকের ভালো হচ্ছে, তারা তো প্রথমবারই ভিসা পেতে পারে। অন্য কোনো দেশে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও অনেকে এখন ভিসা পাবে, কারণ হচ্ছে এটা সরকার বন্ডের ব্যবস্থা করেছে। তো আপনাদেরকে সতর্কীকরণ হচ্ছে, এটা অনলি সরকার চাইলে দেবেন। কোন এজেন্সি বা কোনো ব্যক্তি বা কোনো অ্যাটর্নি, আমি যদি মঈন চৌধুরী বলি আমাকে 15,000 টাকা দেন বন্ড, নো, ডোন্ট গিভ ইট টু মি, don't give it to anyone else. Only if the government ask for the bond, pay.gov. সরকারের কোন হাতে কোন অফিসার আপনার টাকাটা হাতে ক্যাশ টাকা নেবে না, মানি অর্ডার নেবে না। It must go through pay.gov. এই ওয়েবসাইট ছাড়া কাউকে টাকা দেবেন না। That is the bottom line. অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়িতে বাধা, সময় সীমানো টাপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা কেউ দুঃসংবাদ বলছি, কেউ আমরা বলছি একটা মিশ্র প্রতিক্রিয়ার কথা বলছি, যাই বলি না কেন বিষয়টি আমাদের জন্য মোটেও সুখকর নয়। সেই বিষয়টি আপনি চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং শেষে কিভাবে সতর্কতামূলক বা প্রস্তুতি নিতে হবে সে বিষয়টিও আপনি ব্যাখ্যা করেছেন। সত্যি আমরা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনার মাধ্যমে আপনার দর্শকরা অনেক প্রশ্ন উত্তর পেয়েছে, যেটা খুবই প্রয়োজন ছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিয়েছি, বাট কোনো ক্ষেত্রে এটি সুসংবাদ, সেটা আমাদের আজকের আলোচক বলেছেন। এবং একটা মিশ্র প্রতিক্রিয়া, যাই বলি না কেন, আমরা যেভাবেই বলি না কেন, B1 B2 ভিসা আবেদনকারীদের আমেরিকানদের অনেক কঠিন শর্ত, আমেরিকার অনেক কঠিন শর্ত মানতে হবে। বিষয়টি মাথায় রেখে যারা আগামীতে আমরা B1 B2 ভিসার জন্য আবেদন করব, বিষয়টি মাথার মধ্যে রেখে, এবং আমেরিকার যেহেতু এখন তথ্য প্রযুক্তি এখন অনেক বেশি উন্নত হয়েছে, এখানে ফাঁকি দেওয়ার, ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। সেই বিষয়গুলো যাতে আমরা মাথায় রাখি এবং সুন্দরভাবে এখানে আসবো, সুন্দরভাবে চলে যাব, আবার আসবো, আবার চলে যাব, এটাই বোধহয় আমাদের লক্ষ্য হওয়া উচিত। তা না হলে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যেটা বলেছেন, যে আমরা এখানে এসে নানান রকম সুবিধা নেই, সেই সুবিধার ক্ষেত্রে 54.8% মানুষ আমরা এই ধরনের, যাদের হয়তো প্রয়োজন নেই, অনেকেরই প্রয়োজন নেই, সেটা আমরা নিচ্ছি। এভাবে আমরা আমাদের এই গোটা কমিউনিটি, গোটা জাতিকে আমরা কলঙ্কিত করছি। আমরা যেন সেখান থেকে বেরিয়ে আসি এবং সুন্দরভাবে এই দেশের চমৎকার যে দেশ, সেই চমৎকারিত্ব আমরা বজায় রাখি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথে। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।